ভৌতিক কথায় আজকের গল্প অভিমান। লিখেছেন জয়া। বছর ৩ আগের কথা। তখন দেশ জুড়ে করোনার প্রকোপ। খালামণির বাসায় টিকতে না পেরে নিজে একটা ২ কামরার রুম নিয়ে উঠে গেলাম ময়মনসিংহ শহরের এক নিরিবিলি এলাকায়। মোটামুটি ছিমছাম ২ তলা বাসা। বাড়িওয়ালা আন্টি বিশেষভাবে সতর্ক করে গেলেন কোনো ছেলে ফ্রেন্ড বাসায় এলাও না, সাথে সন্ধ্যার আগেই যেন বাসায় ফিরি। আমার এসবে মোটেও আপত্তি ছিল না। বরাবরই আমি ইন্ট্রোভার্ট, বন্ধু বান্ধব নেই বললেই চলে। কয়েকদিন নতুন বাসাটাতে অ্যাডজাস্ট হয়ে গেলাম। তখন টিউশনি করাতাম ২-৩টে। বিকাল ৪টা থেকে শুরু হতো, বাসায় ফিরতে প্রায় রাত ৮টা বাজতো। এসে নিজের পড়াশোনা রান্নাবান্না সব মিলে শুতে শুতে রাত ১২টা। অন্য সব দিনের মতো ঘুমিয়ে গেছি। রাতে আচমকাই আমার ঘুম ভেঙে গেল। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছিল। একটু ধাতস্থ হয়ে বুঝতে পারলাম শ্বাসকষ্টের কারণ তীব্র সুবাস। এত সুন্দর স্মেল আমি কখনো অনুভব করিনি। মনোমুগ্ধকর সুবাস হলেও এর তীব্রতা আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে অ্যালার্ট করলো প্যারানর্মাল কিছু। দ্রুত আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। সাথে সাথে সুবাসের তীব্রতা কমতে লাগলো। মিনিট খানেক মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। উঠে গেলাম বেলকনিতে। মনটাকে ডাইভার্ট করার জন্য কানে ইয়ারফোন গুঁজে ফেসবুক স্ক্রল করলাম। পরপর বেশ কয়েক রাত একই কাহিনী ঘটতে লাগলো। বিষয়টাতে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম। এমনই এক রাতে অতিরিক্ত সুঘ্রাণ যখন আমার পুরো রুম ভরপুর। আয়াতুল কুরসি পড়তে নিয়ে পড়লাম না, মনে জিদ চেপে গিয়েছিল কি হয় দেখার জন্য। মিনিট খানেক আওয়াজ করার পর বিরক্ত হয়ে পাশের বেলকনিতে পা বাড়িয়েছি। তখনই পাশে তার উপস্থিতি টের পেলাম। মনে হলো কেউ যেন পাশে এসে বসলো। গা ছমছম করে উঠল। পাত্তা দিলাম না। স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম কি চাই সে, কেন এরকম করে প্রতি রাতে। কোনো উত্তর এলো না। শুধু অনুভব করলাম একটু খসখসানি আওয়াজ। কেউ যেন একটু সরে বসলো। নড়াচড়া বন্ধ করে বসে থাকলাম একভাবে। মিনিট ১৫ পর অনুভব করলাম সে চলে গেছে। পরদিন প্রচন্ড জ্বর আসলো। জ্বর নিয়ে টিউশনি করাতে গেলাম। ২টো টিউশনির পর আর শরীর কুলোচ্ছিল না। দ্রুত বাসায় ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। যখন জাগলাম মনে হলো মাঝরাত। আবার চোখ বুঝে এলো। নানান কথা ভাবছি। হঠাৎ সেই চেনা সুবাসটা নাকে এলো। বুঝলাম সে এসেছে। পাশে এসে বসলো। অস্বস্তি লাগছিল খুব। ভাবলাম দোয়া দূরত পড়ি। আবার ভাবলাম না হয় থাক, একলা জীবনে কেউ তো সঙ্গ দিয়েছে, থাকুক। চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। এরপর সে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। একটা সময় তার উপস্থিতি আবার অভ্যেসে পরিণত হয়ে যায়। হুটহাট আসে, পাশে বসে, উঠে চলে যায়। একদিন মজার ছলে বললাম, এত লুকোচুরি করেন কেন? নিজেকে দেখাতে পারেন, সামনে আসলে কি হয়? কোনো উত্তর এলো না। আমিও আর কিছু বলিনি। এরপর প্রায় ১ সপ্তাহ সে এলো না। ভাবলাম আপদ বিদায় হয়েছে। তখন শীতের শুরু, নাতিশীতোষ্ণ ওয়েদার। সন্ধ্যার পর হঠাৎ করে ঝড় শুরু হলো। এরকম সময় ঝড়, একটু ভয়ই লাগছে। ভাবলাম বাড়িওয়ালা আন্টির মেয়েকে কল করি আসতে। এসব ভাবছি মনে মনে। হঠাৎ সেই চেনা সুবাসটা নাকে লাগলো। ধর্মড়িয়ে উঠে বসলাম বেডে। এদিক ওদিক তাকাচ্ছি। সুবাসটা রুম ছাপিয়ে বেলকনির দিকে গেল। উঠে দাঁড়িয়ে বেলকনির দিকে পা বাড়ালাম। হঠাৎ গভীর পুরুষালী কণ্ঠে কানে আসলো, দাঁড়ান, এদিকে আসবেন না। থমকে দাঁড়িয়ে গেলাম। একটু ধাতস্থ হয়ে বললাম, দেখতে চাই। কোনো উত্তর এলো না। উত্তর না আসায় অনুরোধ করে সুরে বললাম, একটাবার দেখতে চাই। কিছুক্ষণ চুপচাপ। আমার আশেপাশে সুবাসের উপস্থিতি টের পেলাম আবার। অনুভব করলাম সে আমার মাথায় হাত রাখলো। কেন জানি চোখ বুঝে এলো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। একটু পর বুঝলাম সে চলে গেছে। কেমন এক ধরনের অস্বস্তি নিয়ে টলমল পায়ে বেলকনি যেয়ে বসলাম। তারপর বেশ কিছুদিন তার আগমন বন্ধ। নিজের ভেতর কিছু একটা পরিবর্তন লক্ষ্য করলাম। হ্যাঁ, আমি তার জন্য মনে মনে ওয়েট করছি। তার অনুপস্থিতি আমাকে অস্থির করছে। দিন দিন ব্যাপারটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করার দরুন টেলিপ্যাথি বিষয়টা জানা ছিল। কৌতূহলবশত এক রাতে চোখ বুঝে তাকে স্মরণ করা শুরু করলাম।
মনে প্রাণে ডেকে যাচ্ছিলাম, কই আপনি? শুনতে পাচ্ছেন? আপনি কি শুনছেন আমাকে? অনেকক্ষণ অ্যাপ্লাই করেও কোনো কাজ হলো না। কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করে যখন বিছানায় গেলাম, পরিচিত একটা সুবাসে রুম ভরপুর হয়ে গেল। এই প্রথম তার উপস্থিতিতে আমি ভীষণ খুশি হলাম। মনে হচ্ছিল পরিচিত বন্ধুর সাথে অনেক বছর পর দেখা। শূন্যে চোখ বোলাতে বোলাতে জিজ্ঞেস করলাম, আপনি কেন আসেননি এতদিন? জানেন আমি কত অস্থির হয়েছিলাম। কোনো উত্তর এলো না। অন্য সব দিনের মতো সে পাশে এসে বসলো। তাকে দেখতে না পেলেও তার উপস্থিতিটুকু ভেতরে ভেতরে শান্তি দিচ্ছিল। তখন চোখ বুজে শুয়ে আছি, সে হয়তো পাশে আছে, নয়তো নেই। সুভাষের উপস্থিতি টের পাচ্ছি, হয়তো আছে। হঠাৎ আমার ঠোঁটে ভেজা ঠান্ডা একটু স্পর্শ পেলাম। চমকিয়ে উঠে বসলাম। তার এই আচরণ ভীষণ বিরক্ত বোধ করলাম। মনের অজান্তে আয়তুল কুরসি নাচ ফালাক পড়া শুরু করলাম। সুভাষের তীব্রতা কমলো, সে চলে গেছে। তারপর বেশ কিছুদিন সে আর আসেনি। আমারও ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তোড়জোড় করে পড়াশোনা শুরু করলাম। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি কোভিডে মারা গেলেন। শুনলাম আঙ্কেল নাকি বাসা বিক্রি করে দিয়ে ছেলে মেয়ে নিয়ে ঢাকায় চলে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও বাসাটি ছাড়তে হলো। ডাবল বেডের একটি হোস্টেলে যেয়ে উঠলাম। রুমমেট এক জুনিয়র ছিল, পরিচিত। সব মিলিয়ে ফ্রেন্ডলি পরিবেশ। অ্যাডজাস্ট হতে তেমন সময় লাগলো না। প্রথম কয়েকদিন গোছগাছের চাপে তার কথা ভুলে গিয়েছিলাম। রাত হলে এক এক ধরনের শূন্যতা অনুভব করতাম। জানালার পাশে দাঁড়াতাম, পরিচিত গন্ধটা খুঁজতাম। খারাপ লাগতো। হয়তো তার সাথে আর কখনো দেখা হবে না, কিংবা হবে। আচ্ছা, সে কি অভিমান করেছে?